আজ আমি আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চাই। আমার বাড়ি সিন্ধ অঞ্চলে। এই ঘটনার পটভূমি হলো একটি ল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট। মূল ইউনিভার্সিটি আছে জামশরতে, কিন্তু এর একটি আলাদা ডিপার্টমেন্ট আছে হায়দ্রাবাদে। কিছু কারণে আমি ইউনিভার্সিটির নাম বলতে পারবো না, তবে এই পুরো ঘটনাটা আমি বিভিন্ন সূত্র মিলিয়ে সাজিয়েছি। তাই যদি কোথাও স্কিপ করেন তাহলে ঘটনার অর্থ ঠিকভাবে বুঝতে পারবেন না। আমি যখন প্রথম বর্ষে এখানে ভর্তি হই তখন থেকেই লক্ষ্য করেছিলাম এই বিল্ডিংটার ভেতর এক ধরনের অদ্ভুত, ভারী, ভয়ানক আবহ আছে। কারো মতে এই বিল্ডিং 150 বছর পুরনো, আবার কেউ বলে 200 বছরেরও বেশি পুরনো। বিল্ডিংটার পেছনে আছে একটা পুরনো বাড়ি। সেখানে থাকেন একজন বয়স্ক মহিলা। বয়স হবে প্রায় 80 বা তারও বেশি। শোনা যায় সেই বাড়িটা এক সময় তার দাদাকে বরাদ্দ করা হয়েছিল, আর তখন থেকেই তারা সেখানে বসবাস করছেন। বিল্ডিং সম্পর্কে আমি বেশ কিছু অবিশ্বাস্য তথ্য পেয়েছি তার কাছ থেকেই। তিনি বলেছিলেন যখন ভারত পাকিস্তান বিভক্তি ঘটেছিল এই বিল্ডিংটা নাকি একসময় অমিতাভ বচ্চনের স্ত্রীর পরিবার মানে জয়া বচ্চনের পিতৃ পরিবারের মালিকানায় ছিল। বিভক্তির পর তারা বিল্ডিংটি দান করে চলে যান। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃক সেটা অধিগ্রহণ করে। প্রথমে এখানে ছেলেদের হোস্টেল করা হয়, পরে সেটাকে রূপান্তর করা হয় ল ডিপার্টমেন্টে। আমি যখন প্রথম এখানে পা রাখি তখন থেকেই বিল্ডিংটা একরকম অস্বস্তিকর ও ভৌতিক অনুভূতি দিত। ভেতরে ঢুকলেই কয়েকটা অফিস, একটা লাইব্রেরি, তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠলে 2-3টা কমন রুম, কিছু অফিস আর ক্লাসরুম আছে। পুরো বিল্ডিংটা ইউ শেপে তৈরি। এখানে ক্লাসরুমের জন্য যথেষ্ট জায়গা নেই, তবু আশ্চর্যজনকভাবে বিল্ডিংয়ের মধ্যে 4টি ঘর একদম খালি পড়ে আছে। ঘরগুলো তালাবদ্ধ, কখনো ব্যবহারই করা হয় না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আজ পর্যন্ত কেউ জানে না কেন ওই 4টা ঘর এখনো খোলা হয় না। যখন আমি সেকেন্ড ইয়ারে উঠলাম তখন ধীরে ধীরে বুঝতে পারলাম এই বিল্ডিংটার আসল রহস্যটা আসলে কি। এখন আমি 4th ইয়ারের ছাত্র, আর এরই মধ্যে আমি সেই তালাবদ্ধ ঘরগুলোতেও ঢুকে দেখেছি সত্যি ওগুলোর ভেতরে কি আছে। এই বিল্ডিংটা মাটির স্তর থেকে একটু উঁচু করে বানানো, মানে নিচ থেকে প্রায় 5 থেকে 6 ফুট উঁচুতে। তাই ভেতরে ঢুকতে হলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। গ্রাউন্ড ফ্লোরে আছে মাত্র একটা ক্লাসরুম আর 2টি কম্পিউটার ল্যাব। সিঁড়ি বেয়ে উঠলেই ডান পাশে থাকে অফিস আর লাইব্রেরি, বাম পাশে কিছু অফিস, আর এক কোনায় আছে একমাত্র ক্লাসরুমটা যেখানে ফার্স্ট ইয়ারের একটা সেকশন বসে, আর তাদের দ্বিতীয় সেকশনটা ক্লাস করে ওপরে ফার্স্ট ফ্লোরে। সিঁড়ির নিচেই আছে একটা বড় দরজা যেটা বিল্ডিংয়ের পেছনের দিকে খুলে যায়। সেখানে ছেলেদের বাইক পার্কিং করা হয়। সেই গ্রাউন্ড ফ্লোরেই 4টে ঘর আছে যেগুলো বছরের পর বছর ধরে একদম বন্ধ। না ক্লাস হয় না অফিস, একদম ধুলো ধরা, নিস্তব্ধতা ছড়িয়ে আছে শুধু। আমার কৌতূহল সেখান থেকেই শুরু। ভাবলাম কেন ঘরগুলো এতদিন ধরে বন্ধ রাখা হয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি অনেক পুরনো ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তাদের কেউ এখন প্র্যাকটিসিং লয়ার, তবুও মাঝে মাঝে ক্লাস নিতে বিশ্ববিদ্যালয়ে আসেন। তাদের কাছ থেকে জানতে পারলাম কিছু ঘটনার কথা যেগুলো শুনে আমার শরীর কেঁপে উঠেছিল। তখনও আমি এই বিল্ডিংয়ে অদ্ভুত স্পিরিচুয়াল ভাইব অনুভব করতাম। ভেতরে ঢুকলেই যেন হাওয়াটা ভারী হয়ে যেত, একটা অদেখা উপস্থিতি অনুভব করা যেত সব সময়। একদিন আমাদের একটা পরীক্ষা পেপার ছিল। সময় ছিল মাগরিবের পর, অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আকাশে অন্ধকার নেমে আসছে। সেটা ছিল শীতের দিন, আর কোনো কারণে পরীক্ষাটা ডিলে হয়ে গিয়েছিল। তাই সন্ধ্যায় শুরু হয় প্রায় 6:30 আর শেষ হয় রাত 8:30। সেদিন পুরো ক্যাম্পাস প্রায় ফাঁকা,
শুধু আমাদের ক্লাসের ছাত্ররাই উপস্থিত ছিল। যে রুমে আমাদের রোল নম্বর ছিল সেই রুমটা বিল্ডিংয়ের ভেতরের দিকের। নিস্তব্ধ, ঠান্ডা আর অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি ছিল সেখানে। ওটা ছিল হিউম্যান রাইটস সাবজেক্টের পরীক্ষা। আমি তাড়াতাড়ি লিখে কাজ শেষ করে ফেললাম, কারণ সেদিন আমি পরিকল্পনা করেছিলাম পরীক্ষা শেষেই বিল্ডিংটা এক্সপ্লোর করব। আমার নজরে পড়েছিল সেদিন নিচতলায় সিঁড়ির পাশে থাকা পেছনের দরজাটা খোলা। আরও অবাক হয়েছিলাম দেখে বাকি দুইটা দরজায় তালা ছিল না, শুধু ভেতর থেকে এমনভাবে ঠেসে বন্ধ যেন সামান্য চেষ্টা করলেই খোলা সম্ভব। আমার এইসব রহস্যময় জায়গায় ঘোরা খুব প্রিয়, আর ভয় নামের জিনিসটা আমার মধ্যে নেই বললেই চলে। তাছাড়া আমি জানতাম সেই দিন সবাই উপরে পরীক্ষায় ব্যস্ত, শুধু দুইজন শিক্ষক ডিউটিতে আসেন। নিচতলায় কেউ নেই, শুধু একজোড়া সিকিউরিটি গার্ড ছিল। তারা সিকিউরিটি রুমে বসেছিল নিচে। তার মধ্যে একজন আমাকে দেখেছিল পেছনের দিকে যেতে, কিন্তু সে কিছু বলেনি, কারণ সে জানতো বিল্ডিংয়ের পেছনে একটা ছোট বাড়ি আছে আর আমি প্রায় সেখানে যাই, কারণ মাঝে মাঝে আমি সেখানে গিয়ে সিগারেট খাই। ওই বিল্ডিংয়ের পেছনের বাড়িটা আসলে বিশ্ববিদ্যালয়ের অফিসারদের কোয়ার্টার, প্রিন্সিপাল প্রফেসরদের জন্য বরাদ্দ। সেই বাড়িগুলোর মধ্যে একটা আমাদের বাবার নামে অ্যাল্টেড হয়েছিল। আমার ভাই বোনরা একবার সেখানে গিয়েছিল, দেখে এসেছিল ঘরটা কেমন, কিন্তু আমরা কেউই ওটা পছন্দ করতে পারিনি, কারণ বাড়িটা প্রায় পুরনো নয়, একদম ভগ্ন প্রায়, দেখতে যেন একটা ভুতুড়ে বাংলো। আমরা যেখানে থাকতাম জায়গাটা প্রায় 600 গজের ওপর তৈরি, সেখানেই আমরা আরামেই ছিলাম, তাই আর অন্য কোথাও যাইনি আমরা। সেদিন আমি দাঁড়িয়েছিলাম সেই পুরনো বাড়িটার সামনে, হাতে একটা সিগারেট, চোখ সামনে অন্ধকার, চারদিক নিস্তব্ধ, আলো কোথাও নেই, সিকিউরিটি গার্ডরাও আর আশেপাশে ছিল না। সামনেই একটা পুরনো বড় গাছ দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। হঠাৎ দেখি গাছের ডাল থেকে যেন কিছু একটা নিচে পড়ে গেল, আর চোখের সামনেই সেটা গায়েব হয়ে গেল। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম, এটা কি পড়ল? মনে প্রশ্ন জাগলো, কিন্তু অদ্ভুতভাবে আমার শরীর অচল হয়ে গেল। অজানা এক ভয় আমাকে থামিয়ে দিল। আমি ভয় পাইনি যে ওখানে কোনো অদৃশ্য সত্তা আছে, আমার ভয় ছিল যদি কেউ হঠাৎ দেখে ফেলে আমি ওদিকটায় যাচ্ছি, আর পরে যদি কোনো ভুল অভিযোগ দেয় তাহলে মুশকিল হবে। তাই ভাবলাম সামনের দিক দিয়ে না গিয়ে ভেতরের দরজা দিয়ে পেছনে যাই। ওই দিকে গেলে কেউ টেরও পাবে না, কারণ শিক্ষকরা তখন সবাই উপরে পরীক্ষা নিচ্ছেন। আমি সিঁড়ির দিকের সেই দরজার কাছে গেলাম, দেখলাম সেটি তখনও খোলা। চারপাশ দেখে নিলাম কেউ আছে কিনা, না, পুরো করিডোর ফাঁকা। আমি ভেতরে ঢুকে পড়লাম। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে রইলাম নিঃশব্দে, কিন্তু যখন পেছনের দরজা দিয়ে যেতে চাইলাম দেখি সেটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। আমার গা কাটা দিল। তারপর নজরে এলো একটা দরজার ওপর লোহা দিয়ে আটকানো ছিল। আমি সেটা সরিয়ে ফেললাম এবং ধীরে ধীরে দরজাটা খুললাম। ভেতরে ঢুকেই একটা ঠান্ডা বাতাস আমার মুখে এসে লাগলো, যেন ভিতরে তাপমাত্রা হঠাৎ কমে গেছে। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল, হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগলো। তবু আমি এগিয়ে গেলাম, কারণ এখন ফিরে আসার কোনো মানেই হয় না। একটা ঘর আধ খোলা ছিল আর দুইটা ঘর তালা দেওয়া। আমি সেই খোলা ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ভাঙাচোরা পুরনো চেয়ার টেবিল, ধুলো ময়লা জমে থাকা ফার্নিচার, আর কোণে একটা হাসপাতালের পুরনো বেড পড়ে আছে। ওই বেডটা দেখে আমার বুক কেঁপে উঠল। একটা ল ডিপার্টমেন্টে হাসপাতালের বেড কি করছে? রাত তখন প্রায় 8টা বাজে। বিল্ডিংয়ের ভেতর পুরো অন্ধকার, বিদ্যুৎও ছিল না। পুরো বিল্ডিং যেন নিস্তব্ধ হয়ে আছে। আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেই জায়গায় যেখানে বছরের পর বছর কেউ যায় না। কেমন যেন বুকের ভেতর ভার লাগছিল। তখন হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো। আমি মোবাইলটা বের করে ইউটিউবে সূরা জিন চালু করলাম। ভাবলাম যদি সত্যি কিছু থাকে
তাহলে ওটা শুনে হয়তো প্রতিক্রিয়া দেবে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম মোবাইলের আলোয়। ঘরটা অল্প দেখা যাচ্ছিল, আর ঠিক তখনই উপর থেকে একটা চেয়ার ধপাস করে নিচে পড়ল। আমার শরীর জমে গেল। চারপাশে তাকালাম, কেউ নেই, তবু স্পষ্ট বোঝা যাচ্ছিল কিছু একটা নড়ছে, কিন্তু দেখা যাচ্ছে না। আমি বুঝে গেলাম এখানে সত্যি কিছু একটা আছে। এখনই না বের হলে বিপদ হবে। আমি দৌড়ে বাইরে এলাম। মাথায় তখন একটাই ভাবনা, বাকি তালা মারা ঘরগুলো একবার খুলে দেখব। তাই আমি আমার এক বন্ধুকে ডেকে আনলাম, যে তালা খোলা ওস্তাদ। আমি ইশারা দিয়ে বললাম, তোমার পরীক্ষা শেষ, তাহলে নিচে চলো। তার পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। আমি তাকে বললাম একটা দরজার তালা খুলতে হবে। সে অবাক হয়ে বলল, পাগল হয়েছিস নাকি, মারা যাব? আমি হেসে বললাম, আরে কিছু হবে না, একটু খুলে দেখি। তার কাছে একটা পাতলা পিন ছিল, ওইটা দিয়েই সে 2 মিনিটে তালাটা খুলে ফেলল। দরজা খুলে আমরা দুইজনেই ভেতরে তাকালাম, আর তারপর যা দেখলাম তাতে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঘরটা অবিশ্বাস্যভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম এমন যেন কেউ এখনই এখানে থাকে। মেঝেতে বিছানো একটা কার্পেট, আর মাঝখানে অদ্ভুত নীরবতা। ঠিক তখনই আমার বন্ধুটি হঠাৎ চিৎকার করে উঠল, কারণ কেউ বা কিছু তার পা ধরে টেনে ফেলল। সে ধপাস করে মাটিতে পড়ে গেল, আর আমি দেখতে পেলাম তার দেহটাকে কেউ অদৃশ্যভাবে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক যেমন আমরা টেলিভিশনের প্যারানরমাল ইনভেস্টিগেশন ভিডিওতে দেখি, যেখানে অদৃশ্য কোনো শক্তি একজন মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু কেউই দেখা যায় না। ঠিক তেমন দৃশ্য আমার চোখের সামনে ঘটেছিল। আমি পুরোপুরি জমে গিয়েছিলাম, বুঝতেই পারছিলাম না ঠিক কি হচ্ছে আমার চারপাশে। মাথা একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। হঠাৎ করেই ও চিৎকার করতে শুরু করলো, আর সেটাই ছিল প্রথম মুহূর্ত যখন আমার ভেতরে প্রকৃত ভয় ঢুকে গেল। আমি বুঝলাম আমি ভীষণ বিপদে পড়েছি। কোনো অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল। ঘরের একদিক থেকে অন্যদিকে সব লাইট নিভে গিয়েছিল, চারপাশে ঘোর অন্ধকার, শুধু আমার ফোনের টর্চ জ্বলছিল। সে হঠাৎ সাহস করে কার্পেটটা চেপে ধরল, তারপর যেন কেউ তাকে ছেড়ে দিল, গিয়ে সোজা দেয়ালে আশ্রে পড়ল। আমি টর্চটা তার দিকেই ধরতেই দেখি সে কাঁদছে। ধীরে ধীরে উঠে এলো, তারপর ছুটে এসে আমার গায়ে পড়ল, হাঁপাতে হাঁপাতে বলল, চলো এখান থেকে বের হই। আমরা তখন দেখলাম কার্পেটটা সরে যাওয়ায় নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে। মনে হলো যেন সেটা বেসমেন্টে নামার পথ, কিন্তু সেই পথও বন্ধ ছিল। পুরনো কাঠের দরজাটা শক্ত করে তালা দেওয়া। তখনই আমার মনে হলো এই বিল্ডিংয়ে নিশ্চয়ই কোনো বেসমেন্ট আছে, এবং ওটাই সেই রহস্যময় জায়গা। আমি পরে বিষয়টা কিছু শিক্ষকের সঙ্গে আলোচনা করেছিলাম। তারা জানালেন এটা আগে একটা হোস্টেল ছিল, আর এখন জায়গাটা হন্টেড বলেই পরিচিত। অনেক ছেলে এখানে থাকতো, ক্রিকেট প্র্যাকটিসও হতো এই মাঠে। ওদের একদল ছাত্র আমাকে বলেছিল একদিন তারা প্র্যাকটিস করছিল, হঠাৎ উপরের গাছ থেকে কোনো অদ্ভুত জিনিস পড়ে। সবাই অবাক হয়ে তাকাতেই হাসির আওয়াজ শোনা যায়, একটা অমানুষিক হাসি। তারপরই দলের এক ছেলেকে কিছু একটা যেন পজেস করে ফেলে, সে অচেতন হয়ে পড়ে। এর কিছুদিন পর এক বিকেলে আমি আর আমার এক বন্ধু ডিপার্টমেন্টে বসেছিলাম। হঠাৎ কমন রুমের দরজা বন্ধ হওয়ার আওয়াজ হলো। বন্ধুটি বলল, দেখো তো কেউ আছে ওখানে। আমরা মজা করার ভাব নিয়ে গেলাম, ভাবলাম হয়তো কেউ আড়ালে লুকিয়ে আছে, কিন্তু ভিতরে ঢুকেই দেখি ঘর ফাঁকা। ভেতরের দরজাটা পুরো বন্ধ, আর ওখানে বাতাস ঢোকার কোনো উপায়ই নেই। এরপর এক শিক্ষক এসে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? তিনি বললেন নিচে গিয়ে অপেক্ষা করতে। আমি তাকে বললাম, স্যার ওর বাড়ির লোক এখনো নিচে আসেনি, আমি একাই আছি, ওকে একা রেখে যেতে পারবো না। তখন প্রায় পুরো বিল্ডিং ফাঁকা, মাত্র 4-5 জন ছেলে বাইরে দাঁড়িয়ে। তারপরই তিনি আমাকে এক পুরনো ঘটনা শোনালেন, যখন এই বিল্ডিংটা সত্যি সত্যি হোস্টেল ছিল। তিনি বললেন, আমি তখন এখানেই থাকতাম। এখন আমার বয়স প্রায় 40,
কিন্তু তখন প্রায় 35। তুমি জানতে চাও কেন হোস্টেলটা বন্ধ হয়ে গেল? শোনো তাহলে। তখন হোস্টেলে অনেক ছেলে থাকতো। ঈদের সময় মুসলিম ছাত্ররা সবাই নিজ নিজ বাড়িতে চলে যেত, কিন্তু যারা নন মুসলিম তারা রয়ে যেত হোস্টেলে। মাত্র 3 জন। ওরা সবাই আইন বিভাগের ছাত্র ছিল, 3য় ও 4র্থ বর্ষে পড়তো। তাই প্র্যাকটিসের জন্য বেশিরভাগ সময় কোর্ট লাইব্রেরিতে কাটাতো, কারণ কোর্টটা কাছেই ছিল। সেই ঈদের ছুটিতে ওরা 3 জনই থেকে গিয়েছিল। একজন নিচের ফ্লোরে আর 2 জন উপরে। উপরের 2 জন ঘুমাচ্ছিল, কিছুই জানতো না নিচে কি ঘটছে। নিচের ফ্লোরে যে ছেলেটা ছিল সে রাত প্রায় 11টার দিকে নিজের কাজ গুছিয়ে ফেলেছিল। তখনকার দিনে হলুদ রঙের মলিন বাল্ব ব্যবহার করা হতো। সেই আলোয় ঘরটা সবসময় একটা ধোঁয়াটে অন্ধকারে ডুবে থাকতো। সেই দিন রাতে ছেলেটা কাজ শেষ করে লাইট বন্ধ করে ঘুমাতে গেল। ঘুমে ঢুলে পড়েছিল। এমন সময় হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো, যেন কেউ অস্থিরভাবে দরজায় আঘাত করছে, যেন কোনো জরুরি বিপদে পড়েছে। সে চমকে উঠে দরজা খুলে দিল, কিন্তু বাইরে কেউ নেই। নিস্তব্ধ ঠান্ডা নীরবতা। সে ভাবল হয়তো ওপরের ঘরের বন্ধুরা মজা করছে, ভয় দেখাচ্ছে। তাই দরজা খোলা রেখেই আবার শুয়ে পড়ল। এর কিছুক্ষণের মধ্যেই জানালায় টোকা পড়ার শব্দ, কিন্তু সেটি তো বাড়ির পেছনের দিকের জানালা, যেখানে দিনের বেলাতেও কেউ যায় না। তাহলে মাঝরাতে ওখান থেকে শব্দ আসছে কিভাবে? এবার তার শরীর কাঁপতে শুরু করলো। বিছানা ছেড়ে উঠে জানালার দিকে গেল। আলো জেলে দেখল কেউ নেই। দরজা জানালা সব ঠিকঠাক বন্ধ, তবু অদ্ভুত একটা ভয় কাজ করছে। সে আবার শুয়ে পড়ল। একটু পর ঘুম আসতে না আসতেই হঠাৎ কোনো ভারী বস্তু তার গায়ের উপর পড়ল। সে চিৎকার করে উঠল। চোখ খুলতেই দেখল তার বুকে বসে আছে একটা সাদা রঙের অবয়ব, কিন্তু মুখটা একেবারে কালো, যেন ছায়া। সেই ছায়া তার গলা চেপে ধরেছে, থাপ্পড় মারছে, চুল টানছে। সে চিৎকার করছে, কাঁদছে, কিন্তু আওয়াজ যেন গলা ফুঁড়ে বাইরে আসছে না। প্রায় 15-20 মিনিট ধরে চলল এই নিদারুণ দৃশ্য। ওই ছায়া নারী কর্কশ হাসিতে বলছিল, তুমি এখানে কি করছো? এটা আমাদের ঘর, আমার বাচ্চারা এখানে থাকে, তুমি তাদের উপর পা দিয়ে গেছো। তারপর হঠাৎ ওপরের ফ্লোরের এক ছেলেকে দেখা গেল দরজা খুলে নিচে নামছে। হয়তো কোনো কাজে, হয়তো আল্লাহই পাঠিয়েছিলেন। সে দরজা খুলতেই দেখে ছেলেটা বিছানায় শুয়ে কাঁদছে, শরীর কাঁপছে, কিন্তু উঠতেই পারছে না। লাইট জ্বালাতেই তারা স্পষ্ট দেখল বিছানা থেকে একটা কালো ধোঁয়ার মতো অবয়ব জানলার দিকে ছুটে গেল, যেন সরে গেল ঘর থেকে। ছেলেটার গায়ে কেবল একটা সাদা গেঞ্জি, আর তার গলা, বুক, বাহু, পেটে আঁচড়ের দাগ, স্পষ্ট নখের চিহ্ন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তাররাও বুঝতে পারছিলেন না কি হয়েছে। অল্প সময়েই তার জ্বর বেড়ে গেল। কয়েক ঘন্টার মধ্যে তাকে নিজ গ্রামের দিকে পাঠানো হয়। 2 দিন পর খবর এলো সে মারা গেছে। তার মৃত্যুর পর থেকে হোস্টেলের ছেলেরা আরো আতঙ্কিত হয়ে পড়ে। তারা বলতো রাতে প্রায় দেখা যেত এক নারী ও 2টি ছোট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, কখনো হাসির শব্দ, কখনো কান্না। অল্প সময় ঘটনা এতটাই বাড়ল যে সেখানে নিয়মিত কোরআনখানি শুরু হয়। এখনো নাকি প্রতি বছর সেখানে পাঠ করা হয়। আমাদের ক্যাম্পাসেও গত বছর 2 জন স্টুডেন্ট, আকাশ আর ইউনুস, মৃত্যু হয়। ইউনুসরা আমার জুনিয়র ছিল আর আকাশ আমার সহপাঠী। তাদের জন্য কোরআনখানি করানো হয়েছিল। আমি তখন স্যারকে জিজ্ঞেস করলাম, যখন হোস্টেলটা এমন ভয়ঙ্কর হয়ে গেল তখন তো বন্ধ করা হলো, কিন্তু পরে এটাকে ডিপার্টমেন্টে রূপান্তর করা হলো কেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, একজন আলেম সাহেব বলেছিলেন এই বিল্ডিং রাতের বেলায় ব্যবহার করা যাবে না। বিকেল 4টার পর এখানে কেউ যেন না থাকে, তাই এটাকে হোস্টেল থেকে ডিপার্টমেন্টে বদলে দেওয়া হয় আর ছাত্রদের অন্য হোস্টেলে জাম শোরুমে শিফট করা হয়। তিনি আরও বললেন, এই বিল্ডিংয়ের পেছনের দিকে এক ইমাম সাহেব থাকেন। উনিও নিশ্চিত করেছেন পেছনের দিকের অংশটা অভিশপ্ত, সেখানে আজও কিছু একটা আছে। আমি স্যারকে শেষবার জিজ্ঞেস করেছিলাম, স্যার কখনো
আপনার নিজের সাথেও এমন কিছু ঘটেছে? তখন স্যার বললেন, আমাদের বাসায় যখনই কোনো ঝগড়া হতো, দেখতাম দেওয়ালে ঝোলানো ঘড়িটা নিজে থেকেই পরে ভেঙে যেত। কখনো দরজায় কেউ টোকা মারছে বলে মনে হতো, কিন্তু বাইরে গেলে কেউ থাকতো না। একবার আমার ছেলে ছোট ছিল, বয়স 13-14। একদিন সে বাড়ির পেছনের উঠানে খেলছিল। হঠাৎ তার ওপর যেন কোনো অদৃশ্য কিছু ভর করে বসলো। ছেলেটা 3-4 বছর ধরে অসুস্থ থাকলো। অদ্ভুত সব আচরণ করত। মাঝরাতে চিৎকার করে উঠত, আম্মা, আম্মা, ওই মহিলা আমাকে মেরে ফেলবে, আম্মা আমাকে বাঁচাও। স্যার গভীর নিঃশ্বাস ফেলে চুপ করে গেলেন। তারপর বললেন, এই বিল্ডিং নিয়ে এই পর্যন্তই আমি জানি। ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটা একেবারে সত্যি ঘটনা। এটা কোনো লম্বা ঘটনা নয়, বরং আমার জীবনের কয়েকটা ছোট ছোট সত্য ঘটনা। বলেন তিনি, এটা সেই সময়ের কথা যখন আমার আব্বুর ইন্তেকাল হয়েছিল। আমার আপা আমাকে বলেছিল, প্রতিটা বৃহস্পতিবার রাতে আব্বুর রূহ আমাদের বাড়িতে আসে। আমি সেটা শুনে কান্নায় ভেঙে পড়েছিলাম। সেদিন রাতে ঘুমাতে গিয়ে মনে মনে প্রার্থনা করছিলাম, যদি একবার আব্বুর সঙ্গে দেখা হতো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। রাতের মাঝামাঝি আমার ঘুম ভাঙল। দেখি ঘরে অদ্ভুত সব শব্দ হচ্ছে। কখনো মনে হচ্ছে কেউ বাসনপত্র ফেলছে, কখনো দরজা খোলা বন্ধ হচ্ছে, আবার কখনো গোসলখানার দিক থেকে কারো উপস্থিতি টের পাচ্ছি। সারা রাত ভয়ে কাঁপতে কাঁপতে কাটালাম। শেষে আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি, আর অবাকভাবে শব্দগুলো থেমে যায়। আজও জানি না ওসব আমার কল্পনা ছিল নাকি বাস্তব। তবে একটা জিনিস বুঝে গিয়েছিলাম, মানুষ মারা গেলে তার রূহ ফিরে আসে। এই কথাটা সত্য নয়। আমার আপা শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিল। হতে পারে ওটা কোনো জিন বা অন্য কোনো মাখলুকাত ছিল, কারণ ছোটবেলা থেকেই আমার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। তারপর তিনি বলেন, দ্বিতীয় ঘটনা ঘটে যখন আমি 9ম শ্রেণীতে পড়ি। আমার এক ছোট ভাই ছিল, খুবই দুষ্টু। আমাদের স্কুল বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, তাই প্রতিদিন আমরা হেঁটেই যেতাম। আমার এক বান্ধবীও আমাদের সঙ্গে হাঁটতো। পথে একটা গলি পড়তো, যে গলির ভেতর দিয়ে গেলেই এক অদ্ভুত ঠান্ডা অনুভব হতো। গরমের দিনেও সেখানে শরীর শীতল হয়ে যেত। আমরা প্রায় মজা করে বলতাম, ওই রাস্তা দিয়ে গেলে একটু আরাম মেলে। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু কিছুদিন পর লক্ষ্য করলাম আমার বান্ধবী ওই গলি দিয়ে হাঁটতে গেলেই ধীর হয়ে যায়, হাঁটতে কষ্ট হয়। আমি তাড়াতাড়ি চলতে বললে সে বলতো পা ব্যথা করছে, মনে হয় ভারী হয়ে গেছে। গলি পেরিয়ে বেরিয়ে এলেই আবার সে একদম স্বাভাবিক। ছোটবেলা থেকেই আমি একটা ব্যাপার, যখনই কিছু অস্বাভাবিক অনুভব করতাম সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়তে শুরু করতাম। আল্লাহর রহমতে হয়তো সেই কারণেই সবসময় রক্ষা পেতাম। তারপর সময় কেটে গেল, আমি কলেজে ভর্তি হলাম। ভাই তখন একা স্কুলে যেতে শুরু করলো। যেমন বলেছি, সে খুবই দুষ্টু ছিল। স্কুলে যাওয়ার পথে কিছু মানুষের ক্ষেত পড়তো, সে প্রায় সেখানে ঢুকে কখনো পেঁয়াজ, কখনো আলু, কখনো গাজর তুলে নিয়ে আসতো, মানে ছোটখাটো চুরি। আম্মা তাকে প্রায় বকাঝোকা করতেন, কিন্তু সে তাতে কোনো ভ্রুক্ষেপ করতো না। একদিন রাত প্রায় 10টার দিকে হঠাৎ সে ঘুম থেকে উঠে বসে পড়লো আর জোরে জোরে কাঁদতে শুরু করলো। বারবার বলতে লাগলো, আম্মা, আমার খুব ভয় লাগছে। একই সঙ্গে তার শরীরে জ্বরে পড়তে শুরু করলো। আমি আর আম্মা ভেবেছিলাম হয়তো সারাদিন খেলে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেছে। আম্মা পাশের বাড়ির হামসাকে ফোন করে বললেন, তোমার কাছে যদি প্যারাসিটামল সিরাপ থাকে একটু দিও তো, আমার ছেলে জ্বরে পড়ছে। কিন্তু ভাই যখন শুনল যে আম্মা কারোর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন, তখনই সে অদ্ভুত আচরণ শুরু করলো। বারবার বলতে লাগলো, না আম্মা, কাউকে বলো না আমি অসুস্থ। তাদের বলো না, না হলে আমার ক্ষতি হবে। দেখো না, ওখানে কেউ দাঁড়িয়ে আছে। আম্মা আর আমি ভয়ে হতবাক হয়ে গেলাম। রাত বাড়লো প্রায় 12টা নাগাদ। হঠাৎই সে একদম শান্ত হয়ে গেল, শুয়ে পড়লো আর ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা যেন কিছুই ঘটেনি, না জ্বর না ভয়,
পুরোপুরি স্বাভাবিক, কিন্তু এমনটা টানা 3 থেকে 4 রাত ধরে চলল। প্রতিদিন ঠিক রাত 10টার সময় জ্বর আসতো। সে অদ্ভুত সব কথা বলতো, চোখে মুখে আতঙ্ক। আর রাত 12টার পর যেন কিছুই হয়নি, এমনভাবে ঘুমিয়ে পড়তো। সকালে সব ভুলে যেত। আম্মা ভাবলেন হয়তো জ্বরেই মাথায় প্রভাব পড়েছে। আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। নানা পরীক্ষা হলো, ম্যালেরিয়ার টেস্ট পর্যন্ত করানো হলো, কিন্তু সব রিপোর্টই স্বাভাবিক এলো। ডাক্তার ঔষধ দিলেন, কিন্তু তাতেও কোনো উন্নতি হলো না। এক রাতে তো ব্যাপারটা ভয়ঙ্কর রূপ নিল। সে এমন আচরণ করতে লাগলো যে আমি আর আম্মা দুজনেই কাঁপতে লাগলাম। শেষ পর্যন্ত আম্মা ওকে এক মৌলভী সাহেবের কাছে নিয়ে গেলেন। মৌলভী সাহেব বললেন ছেলেটা কোনো জিনের রাস্তা দিয়ে গিয়েছিল, এর উপর ওরা প্রভাব ফেলেছে। তিনি কিছু কোরআনের আয়াত পড়ে পানির উপর দম করে দিলেন আর বললেন এই পানি ওকে খাওয়াবে, ইনশাআল্লাহ ভালো হবে। যতদিন সেই পানি চলল ভাই পুরোপুরি শান্ত ছিল, কিন্তু পানি শেষ হওয়ার পরেই আবার একই অবস্থা শুরু হলো। আম্মা আবার গেলেন মৌলভীর কাছে, তিনি আবার পানি পরে দিলেন, সঙ্গে কিছু সূরা পড়তে দিলেন। আলহামদুলিল্লাহ, তারপর থেকেই সব ঠিক হয়ে গেল। একটা বিষয় অদ্ভুত ছিল, যখনই সকালে আমরা ওকে জিজ্ঞেস করতাম তুই রাতে এমন আচরণ করিস কেন, সে বলতো আমি তো কিছুই করিনি, আমার তো কিছুই মনে নেই। এর পরের ঘটনা আমার মামুর সঙ্গে ঘটেছিল, আর সেটা কালো জাদুর সঙ্গে সম্পর্কিত। আমার আব্বুর মৃত্যুর পর মামুই ছিল আমাদের পরিবারের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। খুবই ভালো, সৎ ও পরোপকারী একজন মানুষ ছিলেন তিনি। কিন্তু আশেপাশের অনেকে তার প্রতি হিংসা করত, বিশেষ করে আমার মামি, মানে আমার আম্মার বড় ভাবি ও তার পরিবার। বাইরে থেকে খুব ভালো মানুষ সাজত তারা, কিন্তু ভিতরে ভিতরে মামুর ক্ষতি চেয়েছিল। যেদিন তাদের ছেলের বিয়ে ছিল পুরো পরিবার একত্র হয়েছিল। বিয়ের পর মামু যখন বাড়ি ফিরলেন কয়েকদিনের মধ্যেই ভয়াবহ অসুস্থ হয়ে পড়লেন। তার লিভার, হার্ট, শরীরের একাধিক অংশ ক্রমে দুর্বল হয়ে পড়তে লাগলো। সবাই অবাক, এমন সুস্থ হাসি খুশি মানুষ হঠাৎ এত অসুস্থ হয়ে গেলেন কিভাবে। চিকিৎসায় টাকা ঝরছিল পানির মতো, কিন্তু তেমন কোনো উন্নতি হচ্ছিল না। শেষমেশ তারা বিভিন্ন বাবা আর ওঝার কাছে যেতে লাগলেন। বেশিরভাগই ভুয়া প্রমাণিত হলেও প্রায় সবাই একই কথা বলল, এই লোকের ওপর খুব শক্তিশালী কালো জাদু করা হয়েছে। অনেক আমলের পর সামান্য উন্নতি দেখা যেত, আবার হঠাৎ সব আগের মতো খারাপ হয়ে যেত। আম্মা বলেছিলেন মামু যখন অসুস্থ ছিলেন তখন প্রতি রাত প্রায় 10টার দিকে বাড়ির মূল গেটের কাছে কেউ বারবার নক করত। গিয়ে দরজা খুলে দেখলে কেউ থাকতো না, শুধু দরজার গায়ে লালচে দাগ, যেন রক্তের ছিটে। এভাবে কয়েক রাত কেটে গেল। শেষে সিদ্ধান্ত হলো এবার বাড়িতে ক্যামেরা লাগানো হবে। অদ্ভুতভাবে যেসব ভয়ঙ্কর ঘটনা প্রতি রাতে ঘটত সেগুলো একদম বন্ধ হয়ে গেল। তার কিছুদিন পর এক লোক এলো, সে বলল এই বাড়ির ভেতরের সব জিনিসপত্র গুনে রাখো, সুচ, ডিম, কাপ, যা কিছু আছে, যদি একটাও বাড়তি কিছু পাও সেটায় হাত দিও না, সঙ্গে সঙ্গে আমাকে খবর দিও। সবাই 2-3 দিন নজর রাখলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। পরে জানা গেল সেই লোকটাও ভুয়া আমির ছিলেন, মানে প্রতারক। এরপর সেই বাড়িতে আবারও অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। আমি ছোটবেলায় ওই বাড়িটা খুব পছন্দ করতাম, কিন্তু মামুর সঙ্গে যা ঘটলো তারপর থেকে ওখানে যেতে আমার ভয় লাগতো। মনে হতো বাড়িটার ভেতরে যেন কেউ আছে, অদৃশ্য তবুও উপস্থিত। বুঝতে পারতাম না সেটা কালো জাদুর প্রভাব না অন্য কিছু। কিন্তু মামু অসুস্থ হওয়ার 1 বছরের মধ্যেই তিনি মারা গেলেন। তখন আমার বয়স ছিল 11, আর আমার আব্বু মারা গিয়েছিলেন যখন আমি মাত্র 10 বছরের। পরে সেই মামি, যিনি নাকি ওইসব জাদুর পেছনে ছিলেন, তিনিও খুবই খারাপ অবস্থায় মারা যান। তার মৃত্যুর দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে আজও মনে করলে গা শিউরে ওঠে। তিনি জীবিত থাকতে আমার আম্মার বিরুদ্ধে নানা ভুল কথা ছড়িয়েছিলেন। আমাদের পরিবারের সঙ্গে শত্রুতা রাখতেন। কে ভালো কে মন্দ শেষ পর্যন্ত আল্লাহই ভালো জানেন, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, শুধু লক্ষণগুলোই দেখা যেত। এরপর কিছুদিন সব শান্ত হয়ে গেল। প্রায় 5 বছর কেটে গেল কোনো অস্বাভাবিক কিছু ছাড়াই।
তারপর আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। আমাদের শহরে বিশ্ববিদ্যালয় না থাকায় আমি আমার সেই খালার বাড়িতে থাকতে শুরু করলাম, যেখানে বিশ্ববিদ্যালয় ছিল বেশ কাছেই। একদিন খালা আমাকে বললেন, তোমার মামু বেঁচে থাকতে ওর ব্যবসা আল্লাহর রহমতে খুব ভালো চলতো। রাতে 12টা 1টা পর্যন্ত অফিসে কাজ করত আর ঘরে ফিরতো খুব দেরিতে। তার পরিশ্রমে আল্লাহ অনেক বরকত দিয়েছিলেন, এজন্যই আত্মীয় স্বজনরা হিংসা করত। খালা একটু থেমে বললেন, আল্লাহ ওনাকে জান্নাতে উচ্চ মর্যাদা দিন, আমিন। এরপর তিনি এক রাতের ঘটনার কথা বললেন। প্রায় রাত 11টার দিকে মামু অফিস থেকে ফিরছিলেন। রাস্তা ছিল একদম ফাঁকা, নিঝুম, চারদিকে নীরবতা, কোনো গাড়ি বা মানুষ নেই। মামু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক মিষ্টি আকর্ষণীয় কণ্ঠস্বর ভেসে এলো, আশরাফ দাঁড়াও একটু। কোথায় যাচ্ছ? মামু চমকে পেছনে তাকালেন, দেখলেন এক অপূর্ব সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। তার পরনে যেন লাল ঝলমলে বধূ বেশ। মামু এক মুহূর্তের জন্য থামলেন। তার মনে প্রশ্ন জাগলো, এমন রাতে এমন নির্জন রাস্তায় এই মেয়ে এখানে কি করছে? হঠাৎ তার চোখ পড়ল মেয়েটির পায়ের দিকে, আর তিনি স্তব্ধ হয়ে গেলেন। মেয়েটির পা উল্টো, আর মাটি ছুঁয়েও নেই, আকাশে ভাসছে। মামু ছিলেন সাহসী ও বুঝদার মানুষ, তাৎক্ষণিক বুঝে ফেললেন এটা মানুষ নয়। তিনি তাড়াতাড়ি ইঞ্জিন স্টার্ট দিয়ে মোটরসাইকেল ছুটিয়ে দিলেন। কিছু দূর যেতেই আবার সেই আওয়াজ শোনা গেল, আশরাফ থামো, আমাকে সঙ্গে নিয়ে যাও। মামু এবার আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। ভেতরে ভয় কাজ করছিল ঠিকই, কিন্তু মুখে ক্রমাগত জিকির করছিলেন। 3-4 বার সেই কণ্ঠস্বর শোনা গেল, তারপর হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। বাড়ি পৌঁছানোর পর খালা দেখলেন মামু ভয়ে কাঁপছেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এমন কাঁপছো কেন? মামু পুরো ঘটনাটা খুলে বললেন। খালা যখন এই ঘটনা আমাকে বললেন, আমি প্রথমে ভেবেছিলাম তিনি হয়তো মজা করছেন, কিন্তু পরে আম্মার কাছে জানতে চাইলে তিনি বললেন, না, ওটা একদম সত্যি ঘটনা। তারপর খালার বাড়িতে থাকাকালীন আমার সঙ্গেও একটার পর একটা ছোট ছোট অথচ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। একদিন মামুর মৃত্যুর ঠিক 1 বছর পূর্ণ হলো। ওই উপলক্ষে বাড়িতে কোরআন তেলাওয়াত রাখা হয়েছিল। সব অতিথিরা নিচে বসেছিল আর আমি উপরে কিছু কাজ করছিলাম। আমার ছোট ভাইও তখন আমার সঙ্গে উপরে খেলছিল। হঠাৎ নিচ থেকে আম্মা ডাক দিলেন, আয়শা, তোমার ভাই কোথায় দেখো তো। আমি উপরে তাকিয়ে দেখি সে এক কোণে বসে খেলছে। আমি বললাম, চলো নিচে যাই, আম্মা ডাকছে। কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন শুনতেই পেল না। আমি একটু রেগে গিয়ে বললাম, এবার যথেষ্ট হয়েছে, চলো নিচে নামো। তবু সে চুপচাপ নিজের মতো খেলেই যাচ্ছিল। কিছুক্ষণ পর আমি নিচে নেমে এলাম। আম্মা জিজ্ঞেস করলেন, তোমার ভাই কোথায়? আমি বললাম, উপরে আছে, ডাকলে আসছে না। আম্মা অবাক হয়ে বললেন, কি বলছো? ও তো নিচেই আছে, ওই দেখো, অন্য বাচ্চাদের সঙ্গে খেলছে। আমি দরজার দিকে তাকালাম, দেখি আমার ভাই সত্যি বাইরের গেট দিয়ে ভিতরে ঢুকছে। আমি হকচকিয়ে গেলাম। ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো একটু আগে উপরে ছিলে না? সে অবাক হয়ে বলল, না আপু, আমি তো বাইরে খেলছিলাম, উপরে যাইনি। তার কাজিনও পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, ও তো বাইরে ছিল। আমার বুক ধকধক করতে লাগলো। তাহলে যে ছেলেটাকে আমি উপরে দেখলাম সে কে ছিল? আমি সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা আমার ভাই ছিল না। একটা ঠান্ডা শিহরণ নেমে এলো শরীর জুড়ে। কিন্তু আমি শুনেছিলাম এমন জিনিসকে যদি গুরুত্ব না দাও তবেই বিপদ কম হয়। তাই আমি কিছু বললাম না, চুপচাপ নিজের ওপর দম করে আয়াতুল কুরসি পড়লাম। আলহামদুলিল্লাহ, সেই অদ্ভুত জিনিসটি আমাকে কোনো ক্ষতি করতে পারেনি। তবে এরপর থেকে প্রতিদিন রাতে এক ধরনের ভয় আমাকে গ্রাস করতে লাগলো। ঘুম আসতো না, আসলেও মনে হতো শরীর একদম অবশ হয়ে গেছে, যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। আমি একে বলে ফেলতাম স্লিপ প্যারালাইসিস, কিন্তু ভেতরে ভেতরে জানতাম ব্যাপারটা এর চেয়েও গভীর কিছু। আমি প্রায় সারা রাত জেগে থাকতাম, ফজরের আজান না হওয়া পর্যন্ত। চোখে ঘুম আসতো না। রাতে মনে হতো কিছু একটা ঘটবে, অদৃশ্য কিছু যেন আমার চারপাশে ঘুরছে। এক রাতে ভয় এতটাই বাড়ল যে আমি উঠে নামাজ পড়তে শুরু করলাম। নিজের ওপর দম করে আল্লাহর নাম নিতে লাগলাম। নামাজ শেষ হতেই মনে হলো ভয়টা যেন হঠাৎ মিলিয়ে গেল।
কিন্তু কিছুদিন পর এক রাত ছিল যা আমি কখনো ভুলতে পারবো না। সেই রাতে আমার প্রচণ্ড ঘুম আসছিল। রাত 2টার দিকে ঘুমোতে গেলাম, আর ঘুমিয়ে পড়ার কয়েক মিনিট পরই অনুভব করলাম যেন কেউ বাইরে থেকে আমার ঘরে ঢুকলো। আমার বিছানার চারপাশে যেন কিছু একটা ঘুরছে, আর ক্রমে আমার শরীরের কাছে আসছে। আমি অনুভব করলাম আমার খাট যেন ধীরে ধীরে উপরে উঠছে, আবার নিচে নামছে। আমার শরীর একদম স্থির, মুখ বন্ধ, কিন্তু আমি পুরোপুরি সচেতন। আমি জানি আমার চারপাশে কি আছে, কিছু আছে। ওটা কখনো আমার মাথার দিক দিয়ে এগিয়ে আসছে, কখনো পায়ের দিক দিয়ে, যেন আমাকে আক্রমণ করতে চায়। আমি প্রাণপণ চেষ্টা করছিলাম মুখে কালেমা পড়ার, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। আমার সামনে খালাম্মা ও তার ছোট ছেলে ঘুমিয়েছিল। আমি যা সহ্য করছি ওরা কিছুই টের পাচ্ছে না। আমি চাইছিলাম ওদের জাগাতে, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বের হলো না। খাট কাঁপছে, কখনো উপরে কখনো নিচে। শেষ পর্যন্ত যখন সেই ভয়ঙ্কর চেপে ধরাটা একটু ঢিলে হলো, তখন আমি মনে মনে কালেমা পড়া শুরু করলাম। আর কালেমা শেষ হতেই সব কিছু থেমে গেল। এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো ঘরে। আমি উঠে বসলাম। না কোনো শব্দ, না কোনো ছায়া, সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। খালাম্মা ও তার বাচ্চা তখনও ঘুমাচ্ছে নিরিবিলি, আর পুরো ঘরে এক ধরনের নিস্তব্ধ শান্তি ছড়িয়ে আছে। আমার একটা অভ্যাস আছে, যখনই ভয় পাই তখন বসে না থেকে পুরো বাড়ি ঘুরে দেখি। আয়াতুল কুরসি পড়তে পড়তে প্রতিটি কণা পর্যবেক্ষণ করি। সেই রাতেও সাহস জুগিয়ে পুরো ঘর ঘুরে দেখলাম, কোথাও কিছু নেই, কিন্তু ভয়টা তবু মন থেকে যাচ্ছিল না। তারপরও আগের মতোই আমি আয়াতুল কুরসি পড়ে সব কিছু উপেক্ষা করার চেষ্টা করলাম। তারপর আবার ঘুমিয়ে পড়লাম। এর কিছুদিন পর পুরো পরিবার একসঙ্গে সেই বাড়িতে জড়ো হলো, আর সেদিন থেকেই আবার শুরু হলো অদ্ভুত ঘটনাগুলো। সবাই জাগছিল, কারণ শীতের রাতে বাতাস প্রচণ্ড ঠান্ডা ছিল। হঠাৎ ছাদের দরজায় এত জোরে ঠকঠক করা হলো যে সবাই ভয় কাঁপলো। সবাই তৎক্ষণাৎ নিজেদের কক্ষের তালা বন্ধ করে নিল। মনে হলো হয়তো চোর এসে গেছে। কিছুক্ষণ পর আমার বড় বোন সাহস করে বাইরে গেল দেখার জন্য, কিন্তু সেখানে কেউ ছিল না। সবাই ভাবলো হয়তো ভুল ভাবনা বা বাতাসে দরজা নড়ছে, কিন্তু ওই রাতে একটুও বাতাস ছিল না। সকালে দেখা গেল দরজার তালা ঠিকমতো লাগানো ছিল, কোনো চিহ্ন নেই যেটা বলে কেউ এসেছে। সেদিন আমার খুব ভয় লাগলো। আমার মনে হচ্ছিল ওটা কোনো অদ্ভুত মাখলুক ছিল, কারণ সেই বাড়ির সব সময় আমার কাছে অদ্ভুত লেগেছে। 2 বছর পর আমরা সেই বাড়ি ছেড়ে বোনের সঙ্গে অন্য বাড়িতে থাকতে শুরু করি। আজও যখন আমি কখনো সেই বাড়িতে যাই 1 ঘন্টার বেশি বসতে পারি না। রাতে সেখানে থাকার প্রশ্নই আসে না। যখন সেখানে যাই মনে হয় ভয় চলে এসেছে এবং অদ্ভুত নেতিবাচক পরিবেশ অনুভূত হয়। আমার বোনকেও সেখান থেকে একই ধরনের নেতিবাচক অনুভূতি আসে, কিন্তু যারা পরে সেই বাড়ি কিনেছে তাদের কোনো অসুবিধা হয়নি। তারা শান্তিতে বসবাস করে। এরপর থেকে আমি নিয়মিত সকাল ও সন্ধ্যায় কোরআন পড়া শুরু করি এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি, আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমার সাথে আর এমন কোনো ঘটনা ঘটেনি। নতুন বাড়িতে আমি সবসময় নিরাপদ ও শান্ত অনুভব করি। একদিন আমার ভাগ্নে আমার সঙ্গে দেখা করতে এলো। সে তার আন্টির সঙ্গে থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমরা এখন ছাদে ঘুমাও নাকি নিচের রুমে? সে বলল, ছাদেই ঘুমাই, কখনো কখনো যদি বিদ্যুৎ না থাকে। আমি বললাম, তাহলে পাশের আন্টি যাদের ঘর একদম পাশে, তারা কি এখনো ছাদে ঘুমান? সে বলল, না, এখন আর ঘুমান না। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু পরে সে বলল, একদিন আন্টি এসেছে এবং বলেছে এক রাত আমি তোমাদের ছাদে কোনো অদ্ভুত সাদা কাপড়ে ঢাকা ছায়া দেখেছি, যেমন কোনো চলমান ছায়ার জিম্মা। সেই দিন থেকে সেই মহিলা ছাদে ঘুমানো ছেড়ে দিয়েছে। তারপর আমার ভাগ্নে বলল, তার আন্টির বউ যিনি উপরের অংশে থাকেন একদিন খুব ভয় পেয়েছিলেন। তিনি তার শাশুড়িকে বলেছিলেন। যখন আমি রুম থেকে বের হলাম, সামনে হলে কেউ দাঁড়িয়েছিল। আমি 100% নিশ্চিত যে আমি কাউকে দেখেছি, যদিও আন্টির ঘরের সব দরজা বন্ধ থাকতো, তাই কেউ ভিতরে আসার কোনো উপায় ছিল না। আরেকটি ঘটনা ঘটেছে আমার মামুর সঙ্গে। তিনি দুবাইতে থাকেন এবং ট্রাক চালক। তিনি বলেন, রাতে রাস্তা চলতে চলতে
ট্রাকের সামনে কোনো জিন বা ভূত দেখা যাওয়া স্বাভাবিক। এ ধরনের ঘটনা তাদের অস্বাভাবিক লাগে না। একদিন তার বন্ধু রাতে এক শুনশান রাস্তা ধরে ট্রাক চালাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারে কিছু মেয়েরা দেখা গেল। সে ভাবল, এত রাতেও এত সুন্দরী মেয়েরা কোথায় থেকে এসেছে। সন্দেহবশত ট্রাকের হাই বিম চালালো যাতে ভালো করে দেখতে পারে। তারপর মোবাইল বের করে ছবি তুলল। যেমন ছবি তোলা হলো, সামনে একজন চুড়েল ছিল। বিশ্বাস করুন, এটি 100% সত্য। সেই ডাইনি মানব আকারে ছিল এবং ছবিতেও ধরা পড়ল। সেই মুহূর্তে মামু হাসি মুখে ঘটনাটি বলেছিলেন, কিন্তু আমি যখন ছবিগুলো দেখলাম আমার রক্ত জমে গেল। কারণ মামু মিথ্যা বলছেন না এবং ছবিগুলো সত্যি ভয়ঙ্কর ছিল। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো পছন্দ হলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন অন করুন, যেন নতুন ঘটনা আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।